আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের বৈঠক। এদিকে নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনূস মোদির বৈঠক। জানাবো ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি। জানিয়ে দিব সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠান ভারতকে দুদু। এবং সর্বশেষ জানাবো কওমি ছাত্রদের বিসিএস অংশ নিতে না দেওয়া বৈষম্য, বলছেন ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের বৈঠক। চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দল। এতে দেশের চলমান রাজনৈতিক সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পাপকে, পলিটিক্যাল সেক্রেটারি মিস এনা পিটারসন এবং হাইকমিশনের রাজনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাপক সুজিত সরকার। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের একজন জানান, দুপক্ষের মধ্যে দেশের বর্তমান পরিস্থিতির সমসাময়িক নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে। নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনূস মোদির বৈঠক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। সংবাদ মাধ্যমটি বলছে, চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। ভারতীয় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এই ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদির 3 দিনের সফর ঠাসা শিডিউলে পূর্ণ থাকবে। মোদি আগামী 21শে সেপ্টেম্বরে ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াডের নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেন। এরপর 23শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদির ভাষণ দেওয়ার কথা আছে। এক কর্মকর্তা বলেছেন, নিউ ইয়র্কের সাধারণ অধিবেশনের ফাঁকে মোদি কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কোনো বৈঠক মোদির শিডিউলে নেই। এছাড়া হিন্দুস্তান টাইমস বলছে, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বাংলাদেশে ভারত সম্পর্কের বিষয়ে ডক্টর ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকার সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্য ভারতের সমালোচনা নয়াদিল্লি ভালো লাগেনি। অবশ্য নয়াদিল্লি বলেছে, হাসিনাকে স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমোদন দেওয়া হয়েছে। হাসিনা ভারতে অজ্ঞাত স্থানে রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার প্রত্যর্পণ নিয়ে সম্ভাব্য বাংলাদেশি অনুরোধের বিষয়ে কথা বলতে অস্বীকার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মতে, এখন যদি ডক্টর ইউনূসের সঙ্গে মোদীকে সরাসরি বৈঠক করতে হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদি এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না। ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি। ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে। 2010 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া হত্যা, নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে গুম সহ বিভিন্ন ধরনের অভিযোগের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 1.5 শতাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লি আইনি উপায় কি হবে? এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধ লিখেছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন। নিবন্ধে তিনি বলেছেন, ভারতের প্রত্যর্পণ আইন 1962 ছাড়াও শেখ হাসিনা সরকারের সাথে 2013 সালে স্বাক্ষর
স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1962 সালের প্রত্যর্পণ আইনের 12 এর 2 ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ 2013 সালে চুক্তির উপর নির্ভর করতে পারে। চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ ও বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে 1 বছরের কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। বাংলাদেশের আদালতে এখনো দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ 10(3) আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট। এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংঘটিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই। 2016 সালে চুক্তিতে আনা একটি সংশোধনের কারণে এটি দরকার নেই। তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল। অভিযুক্তদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার জন্য 2016 সালে অপরাধের প্রধান প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয়, যে কারণে বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে। প্রথমত, 6 নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। আবার 1962 সালে প্রত্যর্পণ আইনের 31(1) ধারায় রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে। তাহলে শেখ হাসিনার প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারতকে এসব বিধানের উপর নির্ভর করতে পারে? এর জবাব হলো না, কারণ চুক্তির 6(2) ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেওয়া হলেও আন্তর্জাতিক আইন গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয়ত, যদি সেই ব্যক্তির প্রত্যর্পণ অপরাধের দায়ে আদালতে বিচার করা হয় তাহলে অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার অনুমতি দিয়েছে অনুচ্ছেদ 7। এই বিধানটি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হবেন, এমন কোনো অপরাধের অভিযোগ নেই। তৃতীয়ত, চুক্তির অনুচ্ছেদ 8(1)(a) আই ধারায় বলা হয়েছে, যদি একজন ব্যক্তি প্রত্যর্পণের জন্য অনুরোধকৃত রাষ্ট্রকে বোঝাতে পারে যে তাকে হস্তান্তর করা হলে দেশে তিনি ন্যায় বিচার পাবেন না এবং তাকে প্রত্যর্পণ করাটা নিপীড়নমূলক হবে, তাহলে অনুরোধকৃত রাষ্ট্র সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যর্পণ করা থেকে বিরত থাকতে পারে। কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে তোলা অভিযোগ ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি বলে জানাতে পারবে অনুরোধকৃত রাষ্ট্র। একই নীতি 1962 সালে প্রত্যর্পণ আইনের 29 ধারায় প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হতে পারে যে পরিস্থিতিতে তিনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাংলাদেশে বিভিন্ন বিষয় পরিচালনা করছেন। তাতে যুক্তি দেওয়া যেতে পারে যে তার বিরুদ্ধে অন্য অভিযোগ প্রতিহিংসা ও রাজনৈতিক শত্রুতার দ্বারা প্রভাবিত। যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার সুষ্ঠু বিচার না পাওয়ার ঝুঁকি রয়েছে। সুতরাং তার প্রত্যর্পণ হবে নিপীড়নমূলক এবং অন্যায্য। এই ব্যাখ্যা বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নাও হতে পারে। যারা দাবি করবে শেখ হাসিনাকে তার স্বৈরাচারী শাসনের জন্য জবাবদিহি করা হয় ন্যায় বিচারের স্বার্থেই কোনো বিরোধ নিষ্পত্তিকারী সংস্থা তার ব্যাখ্যা সঠিকতা নির্ধারণ করা না করা পর্যন্ত আজ এর 1(a) আই ধারা অনুযায়ী উভয় পক্ষে নিজেদের আইনি ব্যাখ্যা অটল থাকতে পারে। তবে ভারতের সামনে আরেকটি আইনি বিকল্প আছে, তবে সেটি হবে কঠিন। চুক্তির 21(3) ধারায় ভারতকে যে কোনো সময় নোটিশ দিয়ে ওই চুক্তি বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নোটিশ প্রকাশের তারিখ থেকে পরবর্তী 6 মাস পর চুক্তিটি আর কার্যকর থাকবে না। এছাড়া চুক্তি বাতিলের আগে করা প্রত্যর্পণের অনুরোধের প্রক্রিয়া করার বিষয়ে চুক্তিতে কিছু বলা হয়নি। ভারত এই বিকল্প ব্যবহার করবে কিনা তা নির্ভর করবে দেশটি শেখ হাসিনাকে কতটা মূল্য দেয় তার উপর, যিনি নয়াদিল্লির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নয়াদিল্লি শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায়। একতরফাভাবে চুক্তিটি বাতিল করলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হতে পারে, যা ভারতের বিভিন্ন কৌশলগত কূটনৈতিক সম্পর্কের জন্য অসহনীয় হয়ে উঠতে পারে। দিন শেষে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান এখন আইনি বিষয়ের চেয়ে অনেকটা রাজনৈতিক হয়ে গেছে। তবে ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন তাদের রাজনৈতিক চাহিদা পূরণ এবং যে কোনো সিদ্ধান্ত ন্যায্যতার জন্য আন্তর্জাতিক আইনের ভাষাকে দক্ষতার সঙ্গে ব্যবহার করা উচিত। সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠান, ভারতকে দুদু। ভারতের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত আমাদের বন্ধু। 71-এর মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে। সেই ভারত একজন গণহত্যাকারীকে, অর্থ লোপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না। সময় থাকতে তাকে ফেরত পাঠান। মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, যারা এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের 18 থেকে 20 লাখ কোটি টাকা লোপাট করেছে, যারা এদেশের সাধারণ জনগণ, ছাত্রদের হত্যা করেছে, তারা ভারতে থাকতে পারে না। আমি ভারতের রাষ্ট্রপ্রধানকে বিশেষভাবে বলবো, সময় থাকতে তাকে ফেরত পাঠান। তিনি বলেন,
বাঙালি জাতি বিরাট জাতি, এ জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে 5ই আগস্ট প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু, এটা আমরা মনে করি, কিন্তু অন্যায়কারীকে যদি তারা আশ্রয় দেয় তাহলে তাকে ছিনিয়ে আনতে এ দেশবাসী একটুও পরোয়া করবে না, সেটা তাদের মনে রাখতে হবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। গণতন্ত্রের লড়াই তখনই শেষ হয় যখন এদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারবে, তারা তাদের অধিকার ফিরে পাবে। এটা অন্তর্বর্তী সরকার, এই সরকারের প্রতি বিরোধী দলগুলো বিএনপির সমর্থন আছে। তাদের প্রধান কাজ একটি ভালো নির্বাচন দেওয়া, সেই নির্বাচন যদি দিতে না পারে তাহলে দেশবাসী অস্থির হয়ে যাবে। সেদিকে এই সরকার নজর দেবে, এটা আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ছাত্র জনতা আন্দোলনে নিহতের পরিবারকে সরকার সহায়তা করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত ভালো কাজ করেছে। আরো ভালো কাজ হবে যারা গত 16 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারকে সহায়তা করলে। এটা দেশবাসী মনে করে। বিএনপির নেতা আরো বলেন, এদেশের মানুষ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য 1971 সালে রক্ত দিয়েছে। সেই গণতন্ত্র আমরা বারবার হারিয়েছি। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমি এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাকে আহ্বান জানাবো, বেশি সময় নষ্ট করা ঠিক হবে না, দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না। দেশবাসীর অধিকার ফিরিয়ে দিতে হবে। গত 16 বছর তারা ভোট দিতে পারেনি, এখনো যদি ভোট দিতে না পারে তাহলে সেটা হবে দুঃখজনক, এটা ঠিক হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।